দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বেরিয়েছেন সিআইডি আমাকে তলব করেছিল এবং আজ প্রায় সকাল 11টার আগে এসেছি, এখন 10টা বাজে। 11 ঘন্টা তারা আমাকে জিজ্ঞাসাবাদ করেছেন এবং বিগত দিনে অতীতেও আমাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এই কেসে আমাকে শেষ ডাকা হয়েছিল 2023 সালের নভেম্বরে। আমি তখনও এসেছিলাম, তার আগে সেপ্টেম্বরে ডাকা হয়েছিল, আমি তখনও এসেছিলাম। আমাকে দিল্লিতে দুবার ডাকা হয়েছে, আমি গেছি, আমি সিবিআই এর অফিসে গেছি, সব মিলিয়ে প্রায় আমি 10-12 বার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের সামনে উপস্থিত হয়েছি। আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু সাহায্য সহযোগিতা করা, যেগুলো তাদের জ্ঞাতার্থে আনার প্রয়োজন, যে প্রশ্নগুলো আমাকে করেছে আমি তো আমাদের গলা কেটে দিলেও আমরা আত্মসমর্পণ করার লোক না, আমরা লড়াই করার লোক। আমাকে যতবার ডেকেছে আমি বিগত দিনেও এসেছি, আমি আগামী দিনেও আসব। যে কেস নিয়ে আমাকে ডাকা হয়েছে, এই যে মামলা কেস 4 বছর আগে ইসিআইআর রেজিস্টার হয়েছে, সিবিআই এনকোয়ারি শুরু করেছে জুন মাসে 2022 সালে। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছিলেন জুলাই মাসে। যারা যারা গ্রেপ্তার হয়েছিলেন কেউ আজ পর্যন্ত এখন আর কাস্টাডিতে নেই, সব বেল পেয়ে গেছে। কোনো সুরাহা হয়নি। যাদের চাকরি পাওয়ার কথা ছিল, আমরা সকলে চেয়েছিলাম প্রক্রিয়া যত তাড়াতাড়ি সম্ভব হয়ে উপযুক্ত ব্যবস্থা নিয়ে মেধাযুক্তদের তালিকায় কোনোভাবে নাম তুলে যথাযোগ্যভাবে এই চাকরির প্রক্রিয়াটা একদম ট্রান্সপারেন্ট ভাবে করা হোক। আমি আমার মতো করে চেষ্টা করেছি। যখন যেখানে আমাকে যা প্রশ্ন করেছে আমি তার উত্তর দিয়েছি এবং আগামী দিনেও তারা যদি আমাকে ডাকে, আমার যদি কোনো পূর্ব নির্ধারিত কর্মসূচি না থাকে, আমি নিশ্চিতভাবে আগামীকাল তো আপনারা স্বচ্ছ নিয়োগ কে বলছেন? অভিষেক। কে অভিষেক? যাকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডি ডেকেছিল। দর্শক শুনলেন, আজকে প্রায় 11 ঘন্টা উনি ওখানে ছিলেন। 9-10 ঘন্টা জেরা, যেটা শুনছি লম্বা একটা জেরা। কিন্তু হ্যাঁ, লম্বা একটা জেরার পরেও ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে, আটক করা হয়নি। এখন তাহলে কি হলো ভিতরে? 9 ঘন্টা 10 ঘন্টা জেরা করা হচ্ছে, ওখানে কি চা কফি খাওয়ানো হচ্ছিল? 9 ঘন্টা 10 ঘন্টা জেরা, তারপরেও ছাড় পেয়ে গেলেন। কিছুই কি পায়নি ইডি? কিছুই কি পায়নি ইডি? নাকি পরিবর্তনের পরে এখন নতুন রূপে তদন্ত শুরু করেছে, ফলে আরও একটু গুছিয়ে নিতে চাইছে ইডি, তারপর পদক্ষেপ করবে? কিছুই ভিত্তি যদি না থাকতো 9 ঘন্টা 10 ঘন্টা বসিয়ে রাখতো? সব প্রশ্নের সঠিক উত্তর, মানে কোনো সন্দেহ নেই এই রকম যদি পেত ইডি, কত প্রশ্ন ছিল যে 9 ঘন্টা লাগলো, 10 ঘন্টা লাগলো, কত প্রশ্ন ফটাফট উত্তর দিতে লাগে। তো 9-10 ঘন্টা জেরা করা মানে যদি সবটাই সন্তোষজনক উত্তর দিয়ে থাকেন অভিষেক ব্যানার্জি, তাহলে কত প্রশ্ন ছিল, এত ঘন্টা লেগে গেল? উনি বলছেন আমার সাধ্যমতো আমি আমার দিয়েছি। সাধ্যমতো না, ইচ্ছে মতো বলতে পারেন। সিআইডি দপ্তরেও তো সাধ্যমতো উত্তর দিয়েছেন। সিআইডি বলছে রেজলিউশন কপিটা কোথায়? নেই।
এটাই তো হচ্ছে সাধ্যমতো উত্তর। ফলে যে উত্তরগুলো দিয়েছেন তাতে কতটা সন্তুষ্ট হয়েছে ইডি সেটা দেখার ব্যাপার আছে। আমি সূত্রেও খবর পাচ্ছি, যেহেতু তদন্তের বিষয় সবটা আমি এখানে বলতে পারি না, অভিষেক ব্যানার্জি আজকে যেসব প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন, যেসব কথা উনি বলেছেন, উত্তর দিয়েছেন, তাতে ইডি সন্তুষ্ট না। এটা আমি জাস্ট এক লাইনে বললাম আপনাদেরকে। এই যে নিয়োগ দুর্নীতি কাণ্ডে যা সব হচ্ছে, এখানে যা জেরা করা হয়েছে, যেসব বিষয় জানতে চাওয়া হয়েছে, যেসবভাবে ওনার নামটা যুক্ত হয়েছে, কল রেকর্ড থেকে শুরু করে নানান যেসব সূত্র মিলেছে, যেসব উত্তর জানার চেষ্টা করেছে ইডি, আর উনি যেগুলো ওনার সাধ্য মতো বলেছেন, তাতে কিন্তু ইডি সন্তুষ্ট না। ফলে ইডি আজকে ছেড়ে দিল এতক্ষণ রেখে, এটা যেমন একটা প্রশ্ন, তেমন এটাও ভাবতে হচ্ছে এর আগে ইডি যেভাবে জেরা করেছে, যে বললেন শুনলেন না, কোথাও 23 সালে নভেম্বরে ডাক, তার কারে ইডির কাজকর্ম নিয়ে তো আমাদের মনে তো প্রশ্ন তো আছেই। ইডির অনেক অফিসার সম্পর্কেও প্রশ্ন তৈরি হয়েছিল আগে, এমনকি কলকাতা হাইকোর্টও প্রশ্ন তুলেছিল। আর ইনারাও ছিলেন অত্যন্ত প্রভাবশালী, পলিটিক্যাল প্রভাব, টাকা পয়সার প্রভাব, সব দিক দিয়ে মার্শাল পাওয়ার, এভরিথিং। ওনারা যা খুশি করতে পারতেন, যেভাবে খুশি হুমকি হুঁশিয়ারি দিতেন বা কাউকে ম্যানেজ করার চেষ্টা করতেন। কিন্তু এবার এই প্রথম উনি গেলেন ইডির দপ্তরে, যখন ওনাদের সরকারটা নেই। ফলে এবারের বিষয়টা কিন্তু অন্যরকমভাবে হবে। প্রভাব মুক্ত অবস্থায় একটা এজেন্সি কাজ করবে, যাকে এখানে কাজ করতে গেলে ঘেরাও হয়ে যেতে হতো, কত ড্রামাও হতো। ফলে আমরা আজকে এখনই ওই রকম সিদ্ধান্তে আসছি না যে দূর কি করলো ইডি। আমরা দূর বলবো নিশ্চয় আরেকটু দূরে গিয়ে, আরেকটু সময় দিয়ে। আগের উনি যে হিসেব দেখাচ্ছেন 2023 নভেম্বর ইত্যাদি, আমরা সেই হিসেব এখন আর ধরবো না। আমরা হিসেব ধরবো এখন থেকে, আজকের ডেট থেকে, 15ই জুন থেকে ধরবো। 15ই জুন ওনাকে প্রথম তলব করা হলো, 9 ঘন্টা 10 ঘন্টা বসিয়ে রাখা, জেরা করা হয়েছে। এরপর ইডি কী করছে আমরা সেটা দেখব। যদি এর পরেও দেখি ওই রকম ডাকা আজ ছাড়া, আর উনি বাইরে বেরিয়ে এসে বলবেন আমার গলা কেটে নিলেও আমি মাথা নত করব না। আরে ভাই, গলা কেটে নিলে মাথা থাকবে কোথায়? গলা কেটে নিলে আর মাথা আত্মসমর্পণ করবো না কি এটা বললেন না? আর সেসব করার থাকবে গলা কেটে নিলে? আবেগী কথা বা মেজাজ হারানো কথা বললেও বলতে পারেন, উল্টো পাল্টা। তো হয়েছে ওখানে, যেটা সূত্রে খবর পাচ্ছি ওখানেও হয়েছে। কিন্তু ইডির ব্যাপারে আমাদের কিছু নজরদারি থাকবে, যে ইডি সত্যিই শেষ পর্যন্ত কি করছে। ইডি কি ওই চুনোপুটি ধরেই যাবে, নাকি রাঘব বোয়ালকেও ধরার সাহস দেখাবে? এটা আমরা আজকে ইডির প্রতি একেবারে অনাস্থা, ভরসাহীন এরকম প্রকাশ করছি না, যেহেতু ইডি যেভাবে কাজ শুরু করেছে, অনেককে ধরেওছে ইতিমধ্যে। তো আমরা এই রাঘব বোয়াল ধরার ক্ষেত্রে ইডি কি করছে আমরা আর কিছুদিন দেখতে চাই। তারপর তো যা বলার তো ইডি সম্পর্কে তো বলবোই, কিছু করার নেই। কারণ যদি না কিছু থাকে বলে দিক, এই রগরানো হবে, দেখাবো, এই হবে সে হবে, আর ছেড়ে দেওয়া হবে, আলটিমেট কিছুই দেখতে পাবো না। এটা তো হতে পারে না। সেই জন্য বলছি, যা হচ্ছিল আগের সরকারের আমলে, নতুন সরকার এসে পরিবর্তনের একটা সরকার আমরা দেখছি, এবং সরকারের যিনি প্রধান আছেন, মুখ্যমন্ত্রী আছেন শুভেন্দু অধিকারী, তিনি এইসব বিষয়ে খুব একেবারে অ্যাক্টিভ। তো আশা করি এখানে এজেন্সি কলকাতায় যে কাজ করছে, একেবারে প্রভাবমুক্ত অবস্থায় কাজ করবে, আর সঠিকভাবে তদন্ত করবে, যাকে হেফাজতে নিয়ে দরকার তদন্ত করা সেটা করবে। তো আমরা আর কিছুদিন অপেক্ষা করতে চাই। আমি জানি না দর্শক, আপনারা কেউ নিরাশ হয়ে গিয়ে কিছু মন্তব্য করে ফেলবেন কিনা, বলতে পারেন, আপনাদের মতামত রাখতে পারেন। তবে হ্যাঁ, আমি একটা কথা বলবো, শুধু বলবো না, আমি সূত্রে জেনেওছি যে দিল্লি কি করবে না করবে সেটা দিল্লির ব্যাপার, এইসব এজেন্সি। কিন্তু এই ব্যক্তির সম্পর্কে যেসব অভিযোগ আসছে আমাদের রাজ্যে, এখানকার সরকার কোনোভাবে রেয়াত করবে না, যত কঠোর অ্যাকশন নেওয়ার সেটা কিন্তু নেবে।
ওই তারিখ পে তারিখ একবার করে ডাকবে, আবার 6 মাস পর ডাকবে, মাঝখানে ভুলে যাবে। দিল্লির এজেন্সিগুলো যেভাবে কাজ করেছে এর আগে, আমি আবার বলছি, আমরা এখন এজেন্সির ভূমিকা নিয়ে এক্ষুনি সিদ্ধান্তে আসছি না, সে যা পারছে করবে যাক। কিন্তু রাজ্য সরকারের পুলিশ, সিআইডি কোনো রেয়াত করবে না। যদি ইডি রাঘব বোয়াল ধরতে না পারে, শুভেন্দু অধিকারীর পুলিশ ধরে দেখাবে কত বড় রাঘব বোয়াল হয়েছেন ইনারা। এটা আমি দর্শক খবরও পাচ্ছি, এবং আমারও কোথাও একটা ভরসা আছে যে এটা কিন্তু করবে এই সরকার। ওই ইডি সিবিআই না, এই রাজ্যের পুলিশ, শুভেন্দু অধিকারী পুলিশই দেখিয়ে দেবে যে তুমি যত বড়ই হয়ে যাও, যতই আপনার ওই বড় বড় ডায়লগ থাক, অন্যায় তুমি করেছো, তোমাকে আমরা ধরবই। এটা দেখবেন, আমার ধারণা করে দেখাবে রাজ্যের পুলিশ। দেখুন, অপেক্ষা করুন। এদিকে দেখি ইডি কি করে। ইডি লং সময় নিলে তার মধ্যে এখানে দেখবেন অ্যাকশন হয়ে যাবে। আর আমি তো যেটা বলে এসছি কদিন ধরে, সইজাল কেসে কিন্তু অভিষেক ফেঁসে রয়েছে। সইজাল কেস, শুধু সইজাল কেসে যা হয়েছিল না, আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি দর্শক, আমি তো খবর পাই ভিতরে, যদি কলকাতা হাইকোর্ট ওই গ্রেপ্তারের ব্যাপারে রক্ষা কবচটা না দিত কিছুদিনের জন্যে, গতকালই অভিষেক ব্যানার্জিকে গ্রেপ্তার করা হতো। গতকালই ভবানী অভিষেক ব্যানার্জিকে গ্রেপ্তার করা হতো। কলকাতা হাইকোর্ট যদি ওই রকম রক্ষা কবচটা দিয়ে না রাখতো, যে এখনই গ্রেপ্তার নয়, উনি তদন্তে কোঅপারেট করবেন বলছেন, একটু দেখে নিন, কালকেই অভিষেককে শুভেন্দু অধিকারীর পুলিশ ভবানী আটকে দিত। তবে উনি আবার পালাতেন কিনা জানি না, এড়িয়ে অন্য কোথাও পালাতেন কিনা, লুকিয়ে থাকতেন কিনা, কিন্তু ওই কলকাতা হাইকোর্টের রক্ষা কবচ যদি না থাকতো এবং তিনি যদি দ্বিতীয়বারের জন্য ভবানী ওই সইজাল কাণ্ডে যেতেন, কালকেই ওনাকে অ্যারেস্ট করা হতো। শুভেন্দু অধিকারীর পুলিশ, সিআইডি অ্যারেস্ট করতো। আমি বলছি আপনাদেরকে, আমি সেই রকমই জেনেছি বিষয়টা। ফলে রাজ্য সরকারের পুলিশ কিন্তু খুব অ্যাক্টিভ, কোনো রেয়াত নাই। কার কি কোথায় কি করে বেড়াচ্ছেন দেখার দরকার নেই, পুলিশ ছাড়বে না। এবং এটাও আমি গতকাল বলেছি, সিআইডি ওই সইজাল কেসে অভিষেককে আর ডাকবে না। সিআইডির কাছে সাফিসিয়েন্ট মেটেরিয়াল চলে এসছে এই কেসে অভিষেক কতটা দায়ী, আর উনি তদন্তকে কিভাবে মিসগাইড করার চেষ্টা করছেন বা কোঅপারেট করছেন না, লোকানোর চেষ্টা করছেন। যেগুলো দরকার সেটা উনি দিচ্ছেন না, যেগুলো বলার সেটা উনি বলছেন না। আর কুণাল ঘোষের স্বীকারোক্তিতে পরিষ্কার হয়ে গেছে উনি মিথ্যে কথা বলছেন। ফলে কোর্টের কাছে, কলকাতা হাইকোর্টের কাছে এইসব বিষয়ে প্লেস করার সাফিসিয়েন্ট মেটেরিয়ালস সিআইডির কাছে চলে এসছে। তাই সিআইডি আর অভিষেককে এই কেসে সম্ভবত, আমি আবারও বলছি, যদিও আমি তার ভিতরে বসে নেই, আমার সূত্র যেটা বলছে সেটা বলছি, পরে আবার ডাকা হবে কিনা আমি জানি না, কোনো কিছু আবার বের করে। তবে আমি আজকের দিন পর্যন্ত বলছি যে ওনাকে ডাকার আর কোনো চান্স বা আর কোনো সম্ভাবনা নেই, ডাকতে চাইবে না সিআইডি যেটা চাইবে, যেসব জিনিস পাওয়া গেছে সেই সব বিষয় কলকাতা হাইকোর্টে বলে যাতে কড়া পদক্ষেপ করা যায় তার রাস্তা বের করতে। আর যেভাবে মেটেরিয়ালস পেয়েছে সিআইডি এই রাস্তা বের করার জন্য কাস্টডিতে নিয়ে জেরার ব্যাপারটা, তাতে করে আশা করা যায় কলকাতা হাইকোর্ট জাস্ট একটু সময় দিয়েছিল, উনি যাচ্ছিলেন না বলে, যে ঠিক আছে যান না, তা দেখছি। তবে কোঅপারেট না করলে, বলেছিলেন রক্ষা কবচ চাই, তখন বলেছিল কলকাতা হাইকোর্ট যে আপনি যদি কোঅপারেট না করেন, বা যদি দেখি যে আপনি কোঅপারেট করছেন না, তো রক্ষা কবচ দেবো কী করে, এই কথাও বলেছিলেন। ফলে দিয়েও ওই 2 সপ্তাহের জন্য একটা দেওয়া হয়েছিল। কিন্তু যখন এবার সিআইডি গিয়ে বলবে যে আপনি বলেছিলেন হুজুর কোঅপারেট করতে, কই কোঅপারেট, এখনও রেজুলেশন কপি উনি জমা করছেন না, অথচ ওনার কাছে এই কপিটা থাকার কথা, ওনার জানার কথা, কারণ উনি ওটাকে ফরওয়ার্ড করেছিলেন ওখান থেকে নিয়ে। তো আশা করি কলকাতা হাইকোর্ট হাত কিন্তু খুলে দেবে। সেজন্যই বলছি, ওই চাকরি দুর্নীতি, ওই কয়লা পাচার, অমক পাচারে কী করবে সেন্ট্রাল এজেন্সি জানি না। রাজ্য সরকার কিন্তু ভীষণ অ্যাক্টিভ ব্যবস্থা নেওয়ার জন্য। আগামীকালও ওনার একটা আছে ডাক, আপনারা জানেন সিআইডিতে, সেটা হচ্ছে ওই বড় বড় ভাষণে যে বিষয়টা, হুমকি হুঁশিয়ারি, ডিজে বাজানো ইত্যাদি, সেটার ব্যাপারে এখনই আমি কিছু বলছি না। কিন্তু সইজাল কাণ্ডে ওনাকে অ্যারেস্ট করার মতো সাফিসিয়েন্ট মেটেরিয়ালস চলে এসছে। কাল কী করা হতো যদি না রক্ষা কবচটা থাকতো। তো ফলে আমরা কলকাতা হাইকোর্টে যখন মুভটা হবে সেদিকে তাকিয়ে আছি।
তারপর দেখব পুলিশ বা সিআইডি কি করে। আর দর্শক আরও একটা আপডেট দিই, আরও একটা অভিযোগ ওনার নামে হয়েছে যেটা নিয়ে আমরা প্রশ্ন তুলেছিলাম, সেটা হচ্ছে এই ট্রাফিক রুলের ব্যাপারটা। উনি দিল্লি থেকে ফেরার সময় গাড়িতে এইভাবে গেছিলেন, নিজে গাড়ির ভিতরে সেফটি সিকিউরিটি নিজের, আর তার বাউন্সার বা সিকিউরিটি তাদেরকে গাড়ির দুদিকে ওইভাবে পাদানিতে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে গেছিলেন। এক তো এটা ট্রাফিক রুল একেবারেই মানে না, আর দ্বিতীয়ত ওনারা বাউন্সার সিকিউরিটি বলে ওনাদের জীবনের কোনো মূল্য নেই, শুধু ওনার মূল্য। ফলে মোটর ভেহিকেলস অ্যাক্ট যেটা আছে তার মাধ্যমে সেইটা মানে ফলো করা হয়নি, লঙ্ঘন করা হয়েছে, সেই জন্য একটা অভিযোগ ওনার নামে হয়েছে। আমি খবর পেয়েছি, পরে আমি সেটা নিয়ে বিস্তারিত আসবো। আর ভবানী ভবনের প্রথম যেদিন গিয়েছিলেন সেদিনও ওই দিনই দিল্লি থেকে ফেরার সময় ওই রকম দেখা গেছিলো, আর ভবানী ভবন ওই রকম একটা জায়গা সেখানে গিয়েছিলেন, সেখানেও ওই রকম দুদিকে ঝুলিয়ে ঝুলিয়ে পাদানিতে 3 জন করে 6 জনকে নিয়ে গেছিলেন। এটা কিন্তু আইনকে নিয়মকে লঙ্ঘন করে। এটা কালকে গেছিলেন, কালকে বা আজকে গেছিলেন, আজকে কিন্তু আর এরকম নিয়ে যাননি। এটা নিয়ে প্রশ্ন তোলাতে বুঝে গেছেন যে এটাও একটা কেস খেতে চলেছি বা আর এরকম করবো না বলে সতর্ক হয়ে গেছেন। সতর্ক হয়েছেন পরে, কিন্তু ওই দিন ওই ঔদ্ধত্য কেন দেখিয়েছিলেন কেন? আপনি তো অন্যায় করে ফেলেছেন অলরেডি, ফলে তার জন্য বিচার চাই। সুতরাং এরকম একটা কেস নাকি থানাতে হচ্ছে, ফলে পালাবেন কোথায়? অভিষেক বড় বড় ভাষণ, নিয়োগ দুর্নীতিতে ডাকছে, উনি বলছেন স্বচ্ছ নিয়োগের ব্যাপারে আমি কথা বলছি। কে কি বলছেন, কার মুখে কি শুনি? হ্যাঁ, তো কেস ধেয়ে আসছে, আরও সব দুর্নীতির বিষয় আসছে। সেই জন্যই বলছি, আগে তো রাজ্য পুলিশ কোনো কাজ করতো না, ওই সেন্ট্রাল এজেন্সি যারা সব আছে কি করবে না করবে জানি না, কিন্তু বর্তমান পুলিশ তার বিভিন্ন ডিপার্টমেন্ট, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, সিআইডি এইসব যে আছে, দেখবেন এটাই কাফি এইসব রাঘব বোয়ালদের ধরার জন্যে। একটু ভরসা রাখুন, কথার মিল পাবেন কিছুদিন পরে। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আর কিছু বলার থাকে, অবশ্যই বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।